বেড়ে যাওয়া। কোনো কারণে যদি দেশে এমন হয় যে সবার হাতে হাতে প্রচুর টাকা, তাহলে কিন্তু টাকার মূল্য থাকবে না আর। মনে করো তোমার কাছে 1 লক্ষ টাকা আছে, তোমার আব্বুর কাছে 20 লক্ষ টাকা, তোমার আম্মুর কাছে 5 লক্ষ টাকা, তোমার ভাইয়ের কাছে 2 লক্ষ টাকা, টাকার অভাব নাই, এবং তুমি এলাকার সবার কাছেই প্রচুর টাকা। তখন তুমি বাজারে কিছু কিনতে গেলে দেখবা কি জানো, যে একটা লাউ, যে লাউয়ের দাম ছিল 150 টাকা, তোমার কাছেও টাকা আছে, লাউ যিনি বিক্রি করতেছে তার কাছেও টাকা আছে মনে করো। এখন সে বলবে এই লাউ আমি 50 টাকা বেচবো না, এই লাউ বেচবো আমি 1 লক্ষ টাকা দিয়ে। দেখবা এই 1 লক্ষ টাকা দিয়ে কেনার জন্য বহুত মানুষ হাজির, কারণ সবার কাছে প্রচুর টাকা। ওই লাউয়ের দাম হয়ে যাবে তখন 1,20,000 টাকা। তার মানে সবার কাছে প্রচুর টাকা যখন চলে যাবে, তখন টাকার কোনো আর ভ্যালু থাকবে না। আগে 50 টাকায় যে লাউ পাওয়া যেত, এখন সেই লাউ কিন্তু হয় 1 লক্ষ টাকা দিয়ে। তার মানে কি, ওই 50 টাকা সমান সমান 1 লক্ষ টাকা। এই যে যে টাকার মান কমে যায়, এটাকেই বলে মূল্যস্ফীতি। মানে জিনিসের মূল্য বেড়ে গেছে, টাকার মান কমে গেছে। এটা কখন হয়? এটা বিভিন্ন কারণে হয়। দেশের ভিতরে যদি উৎপাদন কমে যায়, সেক্ষেত্রে ঘটনা ঘটতে পারে। ব্যাংক যদি বেশি বেশি ঋণ দিয়ে দেয় মানুষকে, সেক্ষেত্রেও হইতে পারে। এরকম নানান ঘটনার মধ্য দিয়ে দেশের ভিতরে মূল্যস্ফীতি একটা নির্দিষ্ট হারে হইতেই থাকে। এই যে মনে করো একটু আগে বললাম না, যে তুমি আগে বেগুন কিনতে 100 টাকা কেজি, এখন যদি এটা 120 টাকা হয়ে যায়, তার মানে দাম বৃদ্ধি পাইছে 20%। তার মানে বেগুনের ক্ষেত্রে মূল্যস্ফীতি ঘটছে 20% হারে। এরকম ধরো আলুর ক্ষেত্রে মূল্যস্ফীতি হয়েছে মনে করো হচ্ছে 5% হারে, চালের ক্ষেত্রে হয়েছে 2% হারে, অন্য কোনো কিছু ক্ষেত্রে হয়তো 50% হারে হয়েছে। সবগুলো এভারেজ হিসাব করে দেখা হবে সারা বাংলাদেশে দ্রব্য মূল্যের ক্ষেত্রে মূল্যস্ফীতি কত, মানে দামগুলো কত পার্সেন্ট বেড়ে গেল। দেখা গেল দাম বেড়ে গেছে হচ্ছে 30%। এভারেজের সকল কিছুর দাম মনে করো 30% বেড়ে গেছে। আর তোমার বেতন কত পার্সেন্ট বাড়ছে? বেতন বাড়ছে 25%। তার মানে বেতন তোমার বাড়ছে, এই বেতন দিয়েই তো তোমার এই খরচটা করতে হবে। খরচ করতে গিয়ে দেখলা যে তোমার আগে 19,000 টাকা দিয়ে পুরো মাস চলে যাইতো, এখন তুমি 25,000 টাকা পাইতেছো, কিন্তু এই 25,000 টাকা দিয়ে তোমার মাস যাচ্ছে না। কারণ বেতন যে হারে বৃদ্ধি পাইছে, তার চাইতে বেশি হারে বৃদ্ধি পাইছে দ্রব্যমূল্যের দাম। মানে দ্রব্যমূল্য তার সাথে বেশি হারে বৃদ্ধি পাইছে। তার মানে তোমার প্রকৃত উন্নয়নটা হয় নাই। এই যে প্রকৃত উন্নয়নটা যদি হইতো, যদি এমন হইতো যে মূল্যস্ফীতি ঘটছিল মাত্র 10% হারে, মানে জিনিসপত্রের দাম এটা তো বাড়বেই, জিনিসপত্রের দাম বাড়ছে হচ্ছে 10% হারে, তোমার বেতন বাড়ছে 25% হারে, তার মানে এইবার তোমার উন্নয়নটা হয়েছে। কারণ তুমি এবার এই 25,000 টাকা দিয়ে সকল কিছু মানে চাহিদা পূরণ করার পরও তোমার অনেকগুলো টাকা থেকে যাবে, ওই টাকা তুমি পরবর্তীতে বিনিয়োগ করতে পারবা, সেখান থেকে আরো আয় তোমার হবে। এভাবে অর্থনৈতিক উন্নয়ন হয়। সো প্রবৃদ্ধির হার বা প্রবৃদ্ধি আর অর্থনৈতিক উন্নয়ন এক জিনিস না। অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে এই প্রবৃদ্ধির জিনিসগুলোর সাথে মিলিয়ে রাখতে হবে। এখন এই উদাহরণটা আমরা খেয়াল করি একটু, যে এবার ওই পরিবার যদি বাড়তি টাকা দিয়ে সন্তানদের ভালো স্কুলে পড়ায়, সবাই পুষ্টিকর খাবার খায় এবং একটি স্বাস্থ্যকর এবং নিরাপদ বাড়িতে বসবাস শুরু করে, তবে তাদের জীবনযাত্রার মান উন্নত হবে। এটাই হলো উন্নয়ন। যদি এটা করতে পারে তবে উন্নয়ন, যদি না করতে পারে তাহলে কিন্তু হবে না। মূল কথা শুধু টাকা বাড়াটাই প্রবৃদ্ধি, আর সেই টাকা দিয়ে জীবন মানের যদি সার্বিক উন্নয়ন ঘটানো যায়, তবে সেইটা হচ্ছে আসলে উন্নয়ন। তার মানে শুধু টাকা বাড়লেই হবে না, সেই সাথে তোমার কি করতে হবে? টাকা বাড়লেই হবে না, ওই টাকা দিয়ে তোমার জীবন মানের উন্নয়ন যদি ঘটে, তবেই সেটা অর্থনৈতিক উন্নয়ন হবে। দেখি এই ব্যাপারটা বুঝতে পারছো কিনা, আমি একটু কমেন্টে উত্তর নেই। বুঝাতে পারছি সবকিছু ক্লিয়ারলি? আকাশ আমার কমেন্ট কিন্তু বহুত কিছু আছে। ক্লিয়ার ক্লিয়ার, ইয়েস স্যার, জি স্যার, বুঝছি, ক্লিয়ার। এক দুজনে না বলছে, একজন বলছে নো প্রবলেম। একটা প্রশ্ন হচ্ছে এরকম, দেবা বলছে ইউকের ইকোনমিক কন্ডিশন তো এখন অনেক খারাপ,
ইকোনমিক কন্ডিশন খারাপ হচ্ছে ধীরে ধীরে, বাট স্টিল ওরা এখন উন্নত দেশে আছে। বাট যে খারাপ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে সামনে, এটা ওদেরকে একটা ব্যাকলাশ করতে পারে। মূল্যস্ফীতি ব্যাপারটা হচ্ছে, বললাম যে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়াটাই হচ্ছে মূল্যস্ফীতি। তুমি একবারে এটাই বুঝো। দ্রব্যমূল্যের দাম কখন বেড়ে যাবে? মানুষের হাতে যখন প্রচুর টাকা থাকবে এবং উৎপাদন যখন কমে যাবে, তখনই দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে। সো শুধুমাত্র টাকা বাড়লে হবে না, জিনিসের উৎপাদনও বাড়াইতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে মূল্যস্ফীতি। একজনে প্রশ্ন করছে যে প্রবৃদ্ধি মানে কি? মাইশা সিদ্দিকা কি প্রশ্ন করা? প্রবৃদ্ধি বৃদ্ধি, বৃদ্ধি প্রবৃদ্ধি মানে বৃদ্ধি, বললাম তো। প্রবৃদ্ধি মানে প্রতিবার বৃদ্ধি, সম্ভবত এটাই, আমি জানি না এটা এক্স্যাক্টলি মানে, আমি জানি না। প্রবৃদ্ধি মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, সংখ্যাগত যে বৃদ্ধিটাই প্রবৃদ্ধি। সো প্রবৃদ্ধি হলে হয়তো বা হবে প্রতিবার বৃদ্ধি। আমি জানি না। 100% ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। আপনি বুঝালেন আর আমি বুঝবো না, এটা হতে পারে না। নাইম বলেছে। ওকে, কুক্ষিগত মানে নিজের কাছে রেখে দেওয়া, নিজের কাছে ধরে রাখা, এটা কোনো দিকে ছেড়ে না দেওয়া, নিজের কাছে ধরে রাখা। যেমন আছে, আমরা দেখি অর্থনৈতিক প্রবৃদ্ধি বনাম অর্থনৈতিক উন্নয়ন। মূল ধারণা, একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে কোন দেশে, দেখো এটাকে দেশের ক্ষেত্রে চিন্তা করা হচ্ছে, কোন দেশের মোট জাতীয় উৎপাদন বা মাথাপিছু আয় বৃদ্ধির হার। একটা দেশের ক্ষেত্রে বলা হচ্ছে যে মনে করো 1 বছরে একটা সারা দেশের সবকিছু মিলায় জিনিস ছিল 1000 কোটি টাকা। সারা দেশের সবাই মিলে এটা আয় করছে। পরের বছর যদি দেখা যায় সবাই মিলে 1020 কোটি টাকা আয় করছে, তাহলে যে 20 কোটি টাকা বৃদ্ধি পাইলো, এইটা আমরা যখন শতকে প্রকাশ করব, ওইটা হচ্ছে প্রবৃদ্ধির হার। আর এই যে 20 কোটি টাকা বৃদ্ধি পাচ্ছে 1 বছরে, এই 20 কোটি টাকার মাধ্যমে যদি এমন হয় যে জীবনযাত্রার সার্বিক উন্নয়ন ঘটেছে, তাহলে ওইটাকে আমরা বলবো অর্থনৈতিক উন্নয়ন। যদি এমন হয় যে ওই 20 কোটি টাকা বাড়ার ফলে আলটিমেটলি কিছুই হয় নাই, ওইদিকে টাকা বাড়ছে, এদিকে আমাদের মানুষ বাড়ছে, ওইদিকে টাকা বাড়ছে, এদিকে দ্রব্যমূল্য বাড়ছে, তাহলে তো আলটিমেটলি কোনো উন্নয়ন হবে না, মান উন্নয়নটা হবে না। যদি মান উন্নয়ন হয় তবে সেটা অর্থনৈতিক উন্নয়ন, মান উন্নয়ন না হইলে শুধু প্রবৃদ্ধি। শুধু প্রবৃদ্ধি দিয়ে আমাদের কোনো লাভই নাই, বুঝতে পারছো? দেখো, দেখবা অনেক সময় আমাদের বলে, আমাদের রাজনীতিবিদরা বলে দেশের অর্থনীতি আমরা 5% প্রবৃদ্ধি ধরে রাখতে পেরেছি। আরে ভাই, তুমি 5% প্রবৃদ্ধি ধরে রাখছো, মূল্যস্ফীতি ঘটায় রাখছো 10%, তাহলে কোনো লাভ হইলো আমাদের? কোনো লাভই হলো না। জনসংখ্যা বৃদ্ধি ধরে রাখছো তুমি 2%, দুইটাই মিলে হয়ে গেল 12%, আর আমাদের প্রবৃদ্ধি হয়েছে মাত্র 5%, 7% আমরা পিছনে পড়ে আছি। এই জন্য আমাদের কি ঋণ টিন বেড়ে গেছে, তাই না? আমাদের প্রচুর ঋণ, আমাদের প্রত্যেকের মাথায় কিন্তু সরকারি ভাবে প্রায় 1 লক্ষ টাকার বেশি ঋণ করে আছে। এটা সরকার ঋণ করছে বিভিন্ন দেশ থেকে, এগুলো শোধ করতে গেলে আমাদের জীবন শেষ। প্রধান লক্ষ্য দেশের মোট জাতীয় আয়, মোট দেশজ উৎপাদন এবং মাথাপিছু আয় বৃদ্ধি করা। মাথাপিছু আয় বৃদ্ধির পাশাপাশি জনগণের জীবনযাত্রার সার্বিক মান সেটা পরিবর্তন করা। পরিবর্তন আসে কি দেশের উৎপাদিত পণ্য এবং সেবার পরিমাণগত বৃদ্ধিটাকে বোঝায়, পরিমাণগত বৃদ্ধি বোঝাইছে। আর আসল উন্নয়নটা হচ্ছে কি শুধু পরিমাণগত বৃদ্ধি পারলেই হবে না, বলছে কাঠামোগত পরিবর্তন, দারিদ্র বেকারত্ব হ্রাস পাইতে হবে, আয়ের বৈষম্য কমতে হবে, প্রযুক্তির ব্যবহারের বৃদ্ধি দেখাইতে হবে, তাহলে সেটাকে অর্থনৈতিক উন্নয়ন বলা হবে। নির্ভরশীলতা, অর্থনৈতিক উন্নয়ন ছাড়াই অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্ভব। বলছে অর্থনৈতিক প্রবৃদ্ধি হইতেই পারে, সেটা অর্থনৈতিক উন্নয়ন নাও হইতে পারে। মনে করো অর্থনৈতিক প্রবৃদ্ধি মানেই কিন্তু অর্থনৈতিক উন্নয়ন না। দেখা গেছে প্রবৃদ্ধি খুবই হাই, বাট অর্থনৈতিক কোনো উন্নয়ন হয় না, কারণ কি এদিকে মুদ্রাস্ফীতিও প্রচুর হয়েছে। কিন্তু তুমি যদি অর্থনৈতিক উন্নয়ন ঘটাইতে চাও, তাহলে তোমার প্রবৃদ্ধিও বৃদ্ধি করতে হবে, আবার কিছু জিনিস তোমার কন্ট্রোলেও রাখতে হবে। এই জন্য বলছে অর্থনৈতিক উন্নয়নটা প্রবৃদ্ধির উপর নির্ভরশীল, কারণ তুমি প্রবৃদ্ধি না ঘটায় শুধু শুধু অর্থনৈতিক উন্নয়ন করতে পারবে না, কিন্তু অর্থনৈতিক উন্নয়ন না ঘটায় শুধু শুধু প্রবৃদ্ধির উন্নয়ন তুমি ঘটাইতে পারবা। উদাহরণ দিচ্ছে, একটি দেশের জিডিপি 1 বছরে 5% থেকে 7% বৃদ্ধি পাইতে পারে, আর জিডিপির পাশাপাশি দেশের শিক্ষার হার বৃদ্ধি, গড় আয়ু বৃদ্ধি, শিশু মৃত্যু হার কমে যাওয়া, দারিদ্র্যের হার কমে আসা, এগুলো হচ্ছে মূলত অর্থনৈতিক উন্নয়ন। আশা করি যে মূল বিষয়টা আজকে বোঝানোর কথা ছিল আমার, আমি সেটা তোমাদের বুঝাইতে পারছি। এবার হচ্ছে আমরা উন্নত দেশ এবং অনুন্নত দেশ নিয়ে একটু আলোচনা করব। উন্নত দেশ তো বুঝতেই পারতেছো, গত সম্ভবত একটা ক্লাস তোমাদের আমি বলেছিলাম
যে সাধারণত জানি না বইয়ের ভিতরে কত লেখা আছে, সাধারণত সম্ভবত এটা হচ্ছে 15,000 ইউএসডি, এটার বেশি থাকতে হবে। এটা প্রাথমিক দিকে যে কোনো দেশ যদি উন্নত দেশ হইতে চায় তাহলে প্রত্যেকের মাথা পিছু আয় $15,000 বেশি থাকতে হয় কোনো দেশের। কিন্তু এই $15,000 বেশি থাকতে গেলেও তাকে আলটিমেটলি উন্নত দেশ বলে না। যখন কোনো দেশের মাথা পিছু আয় $36,000 পার হয়ে যায় তখন এটাকে প্রকৃতপক্ষে উন্নত দেশ বলে। বুঝতে পারছো? মানে যদি কোনো দেশের প্রত্যেকটা মানুষ এভারেজে প্রতি বছরে $36,000 বেশি আয় করে, $36,000 মানে কি বুঝতে পারতেছো? প্রায় 40 থেকে 45 লক্ষ বাংলা টাকা। সো এক বছরে একটা মানুষ যদি কখনো 40 থেকে 45 লক্ষ টাকা আয় করতে পারে, এটা যদি দেশের সবার ক্ষেত্রে ঘটে তাহলে সেটাকে বলা হবে উন্নত দেশ। আমাদের দেশে কত? আমাদের হচ্ছে $2700 প্লাস, তার মানে প্রায় $3,000। আমরা ধরে নিলাম 3 লক্ষ টাকা। মনে করো জাপান, দক্ষিণ কোরিয়া, ওদের একটা মানুষ এভারেজে বছরে আয় করে বাংলাদেশি টাকা হিসেবে প্রায় 40 থেকে 45 লক্ষ টাকা। আর বাংলাদেশের একটা মানুষ এভারেজে আয় করে প্রতি বছরে 3 লক্ষ টাকা। এভারেজে বলছি, কিন্তু তুমি কি 3 লক্ষ টাকা আয় করো? তোমার পাশে যে বসে আছে সে কি 3 লক্ষ টাকা আয় করে? তোমার বন্ধু 3 লক্ষ আয় করে? করে না। তো প্রত্যেকে করতেছে না, এভারেজে করতেছে। হয়তো একজন আয় করতেছে 1,000 কোটি টাকা, ওইটা সবার মধ্যে ভাগ ভাগ হয়ে 3 লক্ষ টাকায় হয়ে আসছে। তার মানে আমরা এভারেজ হিসেবেও কিন্তু উন্নত দেশের তুলনায় কতটা পিছিয়ে, অনেকটা পিছিয়ে, তাই না? তো এরকম পৃথিবীতে উন্নত দেশ এখানে 4টা ক্রাইটেরিয়া দিছে। এ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স অফ, এখানে মানে একটা দেশে উন্নত হইতে হলে শুধুমাত্র যে আয় বৃদ্ধি পাইছে এটাই দেখে না, বরং ওই দেশের শিক্ষার হার কত পার্সেন্ট, শিশু মৃত্যুর হার কত পার্সেন্ট, জনসংখ্যা বৃদ্ধির হার কত পার্সেন্ট, মূল্যস্ফীতি কত পার্সেন্ট, এই ব্যাপারগুলো দেখে। দেখার পর কিছু দেশকে উন্নত দেশ হিসেবে মার্ক করে। যেমন এখানে কানাডা, ইউএসএ, ইউরোপের মোটামুটি সবগুলা দেশ, মোটামুটি সবগুলা দেশ, 2-1টা দেশ বাদে। আবার এদিকে অস্ট্রেলিয়া, এদিকে দক্ষিণ কোরিয়া, জাপান, এখান থেকে ছোট্ট করে তাইওয়ান, এখান থেকে হংকং আছে, তারপর এখান থেকে নিউজিল্যান্ড আছে। এই দেশগুলোর শিক্ষার মান খুব বেশি, জনসংখ্যার জীবনযাত্রার মান খুবই হাই, প্রত্যেকের আয় অনেক বেশি, ঠিক আছে, এবং সবাই সবকিছু খুব চমৎকার ভাবে সবকিছু ভোগ করে। এগুলো হচ্ছে উন্নত দেশ। এসব দেশে কি কি আছে দেখো। যেসব দেশে অর্থনৈতিক উন্নয়ন ঘটে গেছে এবং সেই উন্নয়ন দীর্ঘমেয়াদে অব্যাহত আছে এবং এখন একটা লম্বা সময় ব্যাপী তারা ওই উন্নয়নটা ধরে রাখতে পারছে, তারা হচ্ছে উন্নত দেশ। যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, সুইডেন, জাপান ইত্যাদি বিশ্বের উন্নত দেশ। এদের কি হয়? এদের উচ্চ মাথাপিছু আয় থাকে এবং জীবনযাত্রার মানও খুব হাই হয়। বইটা খুলে দেখবা যে উচ্চ মাথাপিছু আয়ের ক্ষেত্রে কত হাজার টাকা বলা আছে, এটা কিন্তু এমসিকিউতে আসে। আমি তাড়াহুড়া করে আসছিলাম, বইটা খুলে এক্সাক্ট দেখতে পারিনি, তাই বলতে পারলাম না। 36,000-এর বেশি হওয়ার কথা, একটু দেখে নিবা, ঠিক আছে? উচ্চ মাথাপিছু আয় এবং জীবনযাত্রার উচ্চ মান। শিল্প নির্ভর অর্থনীতি, অর্থনীতি থাকে শিল্প নির্ভর, কারণ কৃষিও থাকে বাট অর্থনীতির বেশিরভাগ আসে শিল্প থেকে। মানুষজন শিল্পের উপর ডিপেন্ডেন্ট, সেটা প্রযুক্তি শিল্প হইতে পারে, আবার ডিরেক্টলি প্রোডাকশন বা পণ্য ভিত্তিক শিল্প হইতে পারে। উচ্চ সঞ্চয় এবং বিনিয়োগ। উচ্চ সঞ্চয় বুঝতে পারতেছো? একটা মানুষ যেহেতু অনেক টাকা আয় করে, তার জীবনযাত্রা চালিয়ে নেওয়ার জন্য ওই আয়টা যথেষ্ট। অনেক আয় থেকে যায়, ওইটা সে সঞ্চয় করে, সঞ্চয় করার পরে সেটা আবার সে ব্যবসায় বিনিয়োগ করে, সেখান থেকে আরো আয় বৃদ্ধি পায়। এবং অনেক মানুষ আছে নিজের দেশে আর বিনিয়োগ করার জায়গা নাই, তখন তারা অন্য দেশে বিনিয়োগ করে, সেখান থেকেও আয় বেশি করে নিয়ে আসে। তো এটা হচ্ছে তাদের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তারা উন্নত প্রযুক্তি ব্যবহার করে সুষম বন্টন করে। যে মানুষের ভিতরে আয়ের একটা সমতা আছে, যে প্রত্যেকেই ভালো অবস্থায় আছে। আমাদের মতো এরকম না যে কিছু মানুষ 1,000 কোটি টাকা আয় করতেছে, কিছু মানুষ আয়ই করতে পারতেছে না, এমন না। একটা ব্যালেন্স আছে, একটা বন্টন আছে, এটাকে বলা হচ্ছে সুষম বন্টন।
উন্নত আর্থসামাজিক অবকাঠামো, মানে কি অবকাঠামো যেগুলো দেখা যায়, সুন্দর রাস্তাঘাট, ব্রিজ, সুন্দর সুন্দর ভবন, বিদ্যুৎ, গ্যাস, সবকিছুই খুবই চমৎকার, বন্দর, যানবাহন ব্যবস্থা সবই চমৎকার, সবই স্মার্ট। ঠিক আছে। আধুনিক কৃষি ব্যবস্থা, কৃষি কিছুটা আছে, তবে সেটা খুবই আধুনিক এবং খুবই যন্ত্র নির্ভর, প্রযুক্তি নির্ভর, সেখান থেকে উৎপাদনও বেশি হয়। দেখো, চীন কিন্তু এখনো উন্নত দেশ হিসেবে স্বীকৃত না। হ্যাঁ, চীনকে বলা হয় হচ্ছে উন্নয়নশীল দেশ, মানে উচ্চ উন্নয়নশীল। আমরা এরপরের ক্লাসে যখন দেখাবো তখন সেটা আলোচনা হবে। বাট চীনের কৃষি খাত তুমি দেখলে বুঝতে পারবা যে আসলে খালি মোবাইল থেকে চীনের কৃষি খাত দেখলে তুমি বুঝতে পারবা যে চীনের কৃষিতে কি পরিমাণ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে। জার্মানিতে, ইউক্রেনে এরা কত আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে। একেবারে ধরছে বিশাল বড় জমি, হেলিকপ্টার দিয়ে সেখানে হচ্ছে কীটনাশক ছিটায়, সবই মেশিনের মাধ্যমে হয়, উৎপাদনও বেশি হয় এবং সেগুলো হচ্ছে বিভিন্ন দেশে আবার তারা রপ্তানিও করে। নিয়ন্ত্রিত জনসংখ্যা এবং দক্ষ মানব সম্পদ, বলে জনসংখ্যার খুব বেশি চাপ তাদের উপরে নাই, মানব সম্পদ খুবই দক্ষ, তারা অনেক কাজ করতে পারে, একজনে অনেকের কাজ করে ফেলতে পারে। অনুকূল বৈদেশিক বাণিজ্য, মানে বিদেশে বাণিজ্য ক্ষেত্রে তারা বেশিরভাগই রপ্তানি করে, আমদানি করে কম। এটাই বোঝা যায় রাষ্ট্র বাণিজ্যের মাধ্যমে প্রচুর আয় করতেছে। আর আমাদের কি হয়, আমরা আমদানি করি বেশি, রপ্তানি করি কম, আমাদেরটা প্রতিকূল। ব্যাপক নগরায়ন, যেখানে হচ্ছে শিল্প মানে শহর গড়ে উঠতেছে, নগর গড়ে উঠতেছে। রাজনৈতিক স্থিতিশীলতা, পলিটিক্যালি আমাদের মতো আনস্টেবল না, সেখানে সরকার, রাজনৈতিক যে পদ্ধতি, সিস্টেম সবই চমৎকার। সেখানে এরকম কাউরা কাউরি হয় না, ইলেকশনের জন্য মানুষ মারামারি করে না, ক্ষমতায় গিয়ে ক্ষমতা ধরে রাখতে চায় না। বুঝতে পারছো? এই ব্যাপারগুলো হচ্ছে আমরা একটা উন্নত দেশের বৈশিষ্ট্যের মধ্যে দেখতে পারি। এখানে নিউ ইয়র্ক সিটির কিছু সুন্দর একটা ছবি দেওয়া আছে, এরকম তোমরা চাইলে হচ্ছে ইউটিউব থেকে নিউ ইয়র্ক সিটি 4K ভিডিও দেখে নিবা, ভাল লাগবে। তারপরে হচ্ছে ধরো নরওয়ের 4K ভিডিও দেখে নিবা, দেখবা যে উন্নত কয়কারে। এবার হচ্ছে অনুন্নত দেশ, মানে যে দেশগুলো দেখতে পাচ্ছ, আফ্রিকার একটা বড় সংখ্যক দেশ। তারপরে হচ্ছে এই যে বাংলাদেশকে অনুন্নত ক্যাটাগরি রাখা হয়েছে, যদিও হচ্ছে আমরা এখান থেকে কিছুটা বেরিয়ে আসছি, উন্নয়নশীলের খেতাব আমরা পাবো আর কি, এখনো পাই নাই। এখান থেকে এই যে কিরিবাতি, তারপরে হচ্ছে এখান থেকে হাইতি আছে, আফ্রিকার একটা বড় সংখ্যক দেশ, এরা হচ্ছে অনুন্নত। তো অনেকক্ষণ পরে পোল আসছে, তোমরা একটু পোল অ্যান্সার করো। পোল, আমরা প্রায় শেষ দিকে আছি, শেষ করো। জাপান, 572 জন অ্যান্সার করছো, গুড। 410 জন রাইট অ্যান্সার। চীন, জাপান, তুরস্ক, মালয়েশিয়া, চারটাই কিন্তু খুব ভালো ভালো দেশ, বাট এখানে উন্নত দেশ হচ্ছে জাপান। চীন, তুরস্ক, মালয়েশিয়া দেখতে উন্নত মনে হলেও এরা উন্নয়নশীল, আর একটু বাড়লে তারা উন্নত হয়ে যাবে, আর একটু তারা বাড়তে পারে না। জাপান, আরেকটা পোল ছিল, ওটা কই গেল? আচ্ছা আচ্ছা, এটা শেষ করে নিই, তারপরে হচ্ছে বাকিটা পরে শেষ করবো। এটা অ্যান্সার করো। অনুন্নত দেশে ভারী শিল্পের অভাব রয়েছে কেন? অনুন্নত দেশে আল রাজি, 7 নম্বরে নির্ঝর, 8 নম্বরে সাজ্জাদ মাহমুদ নূর, 9 নম্বরে অর্নি দত্ত, 10 নম্বরে তীর্থদার। পৃষ্ঠপোষকতা আলটিমেটলি বা সরকারের ধরো অনেক মানে কি বলবো, অনেক কিছুই আছে, কিন্তু এই যে উদ্যোগ নিয়ে কোনো কিছু স্টার্ট করা, এইটা সরকার করে সারতে পারে না। এই জন্য হচ্ছে দক্ষ জনসম্পদ যদি থাকে, কেউ কোনো উদ্যোগ নিয়ে ফেলবে, তারপরে প্রশ্ন আসবে যে সরকার এটাকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে কিনা। কোনো কিছু উদ্যোগ নেওয়ার পরে প্রশ্ন আসবে বিদেশ থেকে সে ঋণ পাচ্ছে কিনা। দ্যাটস ওয়াই দক্ষ জনশক্তির অভাবটাই হচ্ছে এখানে সবচাইতে বড় ফ্যাক্টর। ওকে, আমরা হচ্ছে এবার অনুন্নত দেশ নিয়ে একটু জানার চেষ্টা করি। যেসব দেশের জনগণের মাথাপিছু প্রকৃত আয় উন্নত দেশ যথা যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং পশ্চিম ইউরোপের দেশসমূহের জনসংখ্যার তুলনায় অনেক কম, অনেক কম। অর্থনীতিবিদদের মধ্যে যেসব দেশে প্রচুর জনসংখ্যা এবং অব্যবহৃত প্রাকৃতিক সম্পদের সহাবস্থান, সেসব দেশ অনুন্নত দেশ। বলছে প্রাকৃতিক সম্পদ আছে কিন্তু জনসংখ্যা বেশি, বাট এটাকে তারা ব্যবহার করতে পারতেছে না, না করার কারণে তাদের আয় কম।
জীবনযাত্রার মান দুর্বল সেগুলোকে অনুন্নত দেশ বলে। বৈশিষ্ট্যগুলো দেখি। নিম্ন মাথাপিছু আয় এবং জীবনযাত্রার মান। স্বাভাবিকভাবে মাথাপিছু আয় খুবই কম থাকে। কত থাকে? নর্মালি ধরো 500 থেকে 1000-এর মধ্যে, 500 থেকে $1000। বাংলাদেশে একসময় এত কম ছিল, এখন হয়তো 1000, 1200, 1500 হলেও এটাকে অনুন্নত দেশে বলা হবে। কৃষির উপর অত্যাধিক নির্ভরশীল, মানে জনসংখ্যার বেশিরভাগ কৃষিকাজের মধ্যে জড়িত। ওরা আসলে বুঝতেই পারে না শিল্পে যে কাজ করতে হবে এই দক্ষতা তাদের নাই, শিল্প যে চালু করতে হবে এই মানসিকতা তাদের নাই। দ্যাটস ওয়াই তারা পিছায় পড়ে। এবং কৃষি ব্যবস্থাটাও অনুন্নত। ওই যে প্রাকৃতিক পদ্ধতিতে আগের মতো গরু টরু দিয়ে চাষাবাদ করে উৎপাদন খুবই কম হয়। ক্ষুদ্র এবং অনুন্নত শিল্পখাত। শিল্পখাত আছে খুবই ক্ষুদ্র, অল্প কিছু মানুষের, সেটা উন্নত না। বেশি মানুষকে সেখানে কাজের সুযোগ দিতে পারতেছে না। যেহেতু আয় কম, তাদের সঞ্চয় কম হবে, সঞ্চয় কম হলে বিনিয়োগ কম হবে, আর বিনিয়োগ কম হলে নতুন কর্মসংস্থান তৈরি হবে না, তার মানে বেকারত্ব বাড়বে। সম্পদের অসম্পূর্ণ ব্যবহার, যেমন আমাদের দেশে তো প্রাকৃতিক সম্পদ ভালোই আছে, আমাদের সমুদ্র সম্পদ আমরা ব্যবহারই করতে পারতেছি না। আমাদের বন্দর বানানো যায়, আমরা ভালো মানের বন্দরও বানাইতে পারি নাই, সেগুলোর প্রকৃত ব্যবহারটা হয়ে ওঠে না। উচ্চ জনসংখ্যা বৃদ্ধি এবং অদক্ষ জনশক্তি, দুর্বল আর্থসামাজিক অবকাঠামো, মানে রাস্তাঘাট ভালো থাকে না, ভালো করে বন্দর থাকে না, হ্যাঁ, বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতা এবং বিদেশি সাহায্যের উপর নির্ভর করে দেশ চলে, নিজেরা তেমন কিছু আমরা করতে পারি না। এই হচ্ছে অনুন্নত দেশ। সেখানে দেখছো এই যে এটা হচ্ছে শহর, আর একটু নিউ ইয়র্ক দেখাইছিলাম। আফ্রিকার কিছু দেশ ধরো বুরুন্ডি, সো এখানেই বলে দেয় যে আসলে ঘটনাটা কি। আমাদের ক্লাস শেষ, তোমাদের